আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটি গল্প আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের সমাজে ঘটে যাওয়া একজন বোনের সাথে সত্য ঘটনা অবলম্বনে গল্পটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ডের নাম জেইন। ও খুব ভালো একটি জব করে। আমার একটি মেয়ে এবং একটি ছেলে। তো মেয়েটা স্কুলে পড়াশোনা করে, প্রাইমারি স্কুলে। আর আমার বাচ্চাটা অনেক ছোটো, 1.5 বছরের। তো আমি যথারীতি প্রতিদিন সকালে উঠে নাস্তা বানিয়ে আমার হাজব্যান্ড এবং আমার মেয়েকে নাস্তা করিয়ে ওদেরকে, হাজব্যান্ড চলে যায় চাকরিতে আর মেয়ে চলে যায় স্কুলে। তো আজকেও তেমন আমার হাজব্যান্ড চলে গেলেন কাজে। যাওয়ার পর আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল। আমি তাড়াতাড়ি ঘরটাকে গুছানোর জন্য লেগে গেলাম। আমার একটি অভ্যাস, আমি অনেক গুছালো সব কিছু পছন্দ করি। আমি অনেক এলোমেলো জিনিস আমার ভালো লাগে না। তো সেটা আমার হাজব্যান্ডও জানেন। কিন্তু আমি যখন ডাইনিং টেবিলে গেলাম, গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড ওনার ভিজের টাওয়ালটা ওনার চেয়ারের মধ্যে রেখে গেছেন। তো এটা আমার হাজব্যান্ডের একটি বদ অভ্যাস। আসলে আমার হাজব্যান্ডের না, আমার মনে হয় সবার হাজব্যান্ডেরও, প্রায় পুরুষেরই এটা বদ অভ্যাস। তো যাই হোক, আমি এটা একদমই দেখতে পারি না, কিন্তু ওনার এটা অভ্যাস উনি করবেন। তো আমি সেটাকে নিয়ে বাইরে রোদে শুকাতে দিলাম। আমার বাচ্চাটা তো ঘুমিয়ে আছে। তারপর আমি চিন্তা করলাম যে রান্নাটা সেরে ফেলি। আর নাস্তার সময় আমি ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম, যাতে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি। কারণ আমার ছেলের 1.5 বছর, ও ঘুম থেকে উঠে গেলেই আমি আর কিছু করতে পারি না, ওর পেছন পেছন থাকতে হয়, অনেক দুষ্টু। আর তাই আর রান্না করতেও আসলে ভালো লাগে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি যে রান্নার কাজটা সেরে ফেলার জন্য। তো আমি কিচেনে গেলাম। যখন আমি কিচেনে গেলাম যে মাংসটা ক্লিন করব, তখনই আমার ডোরবেলটা বেজে উঠলো। আমি গিয়ে দেখলাম যে এই টাইমে আবার কে আসলো। গিয়ে আমি দরজাটা খুললাম। দরজা খুলে দেখি যে আমি একটি অনেক স্মার্ট মহিলা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল যে কোনো হয়তো প্রাইভেট কোম্পানি থেকে এসেছে প্রোডাক্টের ডিটেলস বা অ্যাডভার্টাইজ করার জন্য। তখন আমি যখন দরজাটা খুললাম, ও বললো যে আসসালামু আলাইকুম, আমি আপনাদের পাশের বাসায়, সামনের বাসায় মুভ হয়েছি গতকালকে। আমাকে কিছু পেঁয়াজ দিতে পারবেন? আমি এখনও শপিংয়ে যেতে পারিনি। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আসেন, ভিতরে আসেন, আমি আপনাকে দিচ্ছি। তো আমার বাসায় ঢুকলো। আমি একটু অবাকই হয়েছিলাম যে প্রথম দিনই সেই মেয়েটা মানে পেঁয়াজ খুঁজতে আসছে। তো বললো যে আমরা তো মুভ হয়েছি, এখনও বাজার করিনি, নতুন জায়গা, সেজন্য একটু কষ্ট হচ্ছে। তাই আমি বললাম আপনি বসেন, আমি কিচেনে গেলাম যে পেঁয়াজগুলো নিয়ে আসার জন্য। আমি কিছু পেঁয়াজ একটি প্লেটের মধ্যে এনে ওকে দিলাম। তো বললো যে হ্যাঁ, আমার নাম রেশমা, আমি আমার খালার সাথে থাকি, আর আমি আপনাদের সামনের বাসায় মুভ হয়েছি। তো আশা করি আপনাদের সাথে দেখা হবে আবার। তো বলেই মেয়েটি বলল যে আচ্ছা আমি চলে যাই। আমি বললাম না, বসুন কিছু সময়। তখন বললো না, আচ্ছা আপনার তো পরিচয় জানা হয়নি। তখন আমি আমার নামটা বললাম যে আমার নাম ফারিয়া। তো বললো যে তোমার বাসাটা অনেক সুন্দর ফারিয়া, অনেক সুন্দর করে গুছিয়েছ। তোমার বাসায় কি আর কেউ নেই? তো তো তখনই আমার ছোটো বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে। তো ওর নাম শুয়েব। ও ঘুম থেকে উঠে আমার কাছে আসলো। যখনই ও আমার কাছে আসতে লাগলো, ওই রেশমা ওকে কুলে নিয়ে নিল। বাবুটা তো অনেক কিউট, মাশাআল্লাহ। এটা আপনার বাচ্চা? আমি বললাম হ্যাঁ, আমার বাচ্চা। বললো যে তোমার বাসায় কি আর কেউ নেই? আমি বললাম যে আমার হাজব্যান্ড ব্যাংকের সুপারভাইজার, উনি কাজে গিয়েছেন, আর আমার মেয়েটা 5 বছরের স্কুলে গিয়েছে। বলো আচ্ছা, আর আমরা দুজন তো তোমার সামনে, তুমি দেখতে পারছো। ও বলো যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আমার খালা ওয়েট করতেছেন, আমি যাই, আরেকদিন আসবো। তো চলে গেল। আমি দরজাটা লাগিয়ে চিন্তা করতে লাগলাম যে মেয়েটা এত তাড়াতাড়ি মিশে গেল, মানে প্রথম দিনই মনে হচ্ছে যে অনেক দিনের পরিচিত। আর ও একটু বেশি কথা বলে। প্রথমে বুঝতে পারছিলাম, কারণ প্রথমে বলছিল যে চলে যাবে, একথা বলে কিন্তু 15 মিনিট সময় কাটিয়ে গেছে আমার বাসায়। যাই হোক, আমারও ভালো লাগলো। ও ছেলেগুলো চলে গেল, আমি আমার যথারীতি আমার রান্না করতে চলে গেলাম। আমি রান্না করা কিন্তু জানতাম, কিন্তু আমার বিয়ের পর আমার ননদ আমাকে সব কিছু শিখিয়েছেন। উনি অনেক ভালো একজন মানুষ। ওনার কাছ থেকে আমি রান্না করা শিখেছি। যদিও আমরা মেয়েরা বিয়ের আগে আমাদের মারা আমাদের শিখিয়ে দেন, বা আমাদের ন্যাচারালি একটা থাকে যে আমরা রান্নাবাড়া আমাদের এমনিতে হয়ে যায়। তারপর আমার ননদ আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ, উনি আমাকে অনেক হেল্প করেছেন।
আমার যখন বিয়ে হয় তখন আমি কিছুই জানতাম না, আস্তে আস্তে আমি ওনার কাছ থেকে সব কিছু শিখেছি। ওনার বুদ্ধিতে আমরা প্রথমে, আমার হাজব্যান্ড অনেক কম ইনকামের একটি জব করতেন, আমাদের অনেক কষ্ট হতো, আমরা অনেক কম করে খরচ করে চলতাম। তারপর আস্তে আস্তে আল্লাহর রহমতে ওনার ভালো একটি জব হয়। তারপরে আমার ননদের বুদ্ধিতে আমরা ভালো একটি ফ্ল্যাট কিনি, ফ্ল্যাট আমাদের নিজের একটি ফ্ল্যাট হয়। এরপর থেকে আমি আমার নিজের মতো সাজানোর চেষ্টা করি, সাধ্য মতো আমি আমার ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি। তো সবাই দেখেই বুঝে যে আমার ঘরটাকে আমি অনেক সুন্দর করে রাখি। তো এটা একটা আমার অভ্যাস যে আমি ঘরটাকে অনেক ক্লিন করি, সেজন্য আমার সারাক্ষণই অনেক বিজির মধ্যে চলে যায়। যাই হোক, এর পরের দিন থেকেই ওই রেশমা প্রতিদিনই আমার ঘরে আসা শুরু করলো। আমার হাজব্যান্ড যখন কাজে চলে যেতেন এরপরেই ও আসতো, ওর সাথে আমিও কথা বলতাম বলে বলে কাজ করতাম। তো আমি যা বুঝতে পারছিলাম যে ও একটি চতুর প্রকৃতির মেয়ে, খুবই চালাক। ও আমাকে কথায় কথায় অনেক টিপস দিত যে তুমি এরকম করো, এরকম করো, পুরুষদের এমন করতে নেই, স্বামীকে এত ছাড় দিও না, স্বামীকে দেখে রাখো, বলা যায় না কি হয়ে যাবে। তো এরকম, তো আমি আর কোনোদিনও জিজ্ঞেস করিনি ওর পার্সোনাল বিষয়ে, কারণ ওর এমনভাবে কথা বলতো যে আমি আর ওকে কোয়েশ্চন করতে পারতাম না, শুধু আমার জিনিসগুলোই ও জানতে চাইতো। রেশমা আমাকে আরও বলল যে ফারিয়া, তোমার চুলের একই অবস্থা, মনে হচ্ছে কোনো দিন চুলে শ্যাম্পু করো না বা তেল লাগাও না। আমি বললাম না, আমি তো দেই, আমি প্রায় 2-3 ঘন্টা তেল রেখে তারপর শ্যাম্পু করে ফেলি। হয়তো কিছুদিন ধরে জানি না কোনো কারণে আমার চুলগুলো একটু এরকম হয়ে গেছে। বলো যে মনে হচ্ছে তুমি ফেসিয়ালও করো না, তোমার ফেসের যা অবস্থা, তুমি নিজের দিকে খেয়াল করো না। আমি বললাম না, আমি তো শসা এমন টমেটো দিয়ে বাসায় ফেসিয়াল করে ফেলি, আমার চেহারা তো ঠিকই আছে। বলো না না, দেখো কেমন লাগছে তোমাকে, তুমি আমার সাথে চলো, আমি যে পার্লারে যাই, তারপর দেখবে তোমাকে আমি কেমন চেঞ্জ করে দিই। আমি বললাম যে না, আমার এসব পার্লার ভালো লাগে না। বললো যে আরে না, কি বলো, নিজেকে সুন্দর করার প্রয়োজন, জামাইয়ের টাকা আছে, খরচ করো, খরচ করো, কেন এমন কিপটামি করছো? আমি বললাম যে আসলে কিপটামি না, আমি যেভাবে আছি আমার হাজব্যান্ড আমাকে সেভাবেই ভালোবাসে। বললো যে আরে না, এটা হচ্ছে মিথ্যে কথা, কোনো পুরুষ মানুষই এরকম মেয়েকে ভালোবাসে না। দেখবে তুমি এরকম বসে আছো আর তোমার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের দিকে চলে যাবে। আমি বললাম এসব কী বলছো, না আমার হাজব্যান্ড এরকম না। বললো আরে না, সব পুরুষই এরকম, ওরা বাসায় বউদেরকে এরকম রেখে তারপর দেখবে বাহিরে যখন স্মার্ট মেয়েরা দেখে ওদেরকে সাথে টাইম পাস করে, সব পুরুষরাই এরকম। আমি বললাম যে আরে না, এসব কি বলতেছো? আমি ওর কথা মানে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতাম। তো বললো যে হ্যাঁ হ্যাঁ, সময় এলে ঠিকই বুঝবে। আমি তখন আর তেমন পাত্তা দিইনি, বলে এই মেয়েটা কী বলতেছে, বলে ও চলে গেল। তারপর আমার হাজব্যান্ড আসলেন, এসে বললেন আজকে খাবারের জন্য কি রান্না করেছো? আমি ওনাকে বললাম যে টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি, বসলে দেখতে পারবে কি রান্না করেছি। আমার হাজব্যান্ড খেতে বসলেন, তখনই রেশমা দরজায় নক করলো। আবারও আসলো, এসে আমি দরজাটা খুলে দিলাম। ও বাসায় ঢুকলো, ঢুকেই ওর হাতে একটি বোলের মধ্যে ও গাজরের হালুয়া নিয়ে এসেছে। তো টেবিলে এসে বলে যে ভাই, কি হচ্ছে এখানে? মনে হচ্ছে অনেক মজার কিছু খাওয়া হচ্ছে। বলেই আমার হাজব্যান্ডের পাশে বসে গেল, বসে এমনভাবে কথা বলতে লাগলো যেন মনে হচ্ছে অনেক দিনের পরিচিত আমার হাজব্যান্ডের সাথে। তো আমার হাজব্যান্ডকে বলো যে আমি আপনার পাশের বাসায় এরকমও বলতে লাগলো, বলে যে আমার হালুয়াটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো করে আমি রান্না করি, সবাই অনেক প্রশংসা করে। তো আমার হাজব্যান্ড বললেন যে আচ্ছা বসেন, আপনি আমাদের সাথে ডিনারটা করে যান। বললো যে না, চলে যায়, আমার খালা অপেক্ষা করতেছেন, আর একদিন আসবো, বলেই ও চলে গেল। চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড ওর হাতের হালুয়াটা খেলেন, খেয়ে বললেন যে আহা, ওর রান্না তো অনেক ভালো, অনেক মজার, এরকম রান্না অনেকদিন খাইনি। বলে উনি আমার দিকে তাকালেন, আমি একটু মানে রাগ হচ্ছিলাম যে উনি কেন এরকম বলতেছেন। তো সেটা আমার হাজব্যান্ড বুঝতে পারছিলেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার রান্না ভালো লাগবে না,
তখন আমার হাজবেন্ড হেসে বললেন যে আরে না, 7 বছর ধরে তোমার হাতের রান্না খেয়ে আমি ফেড আপ হয়ে গেছি, তাই ওই মেয়েটির রান্না আসলেই অনেক ভালো, হালুয়াটা অনেক ভালো হয়েছে বলে আমার হাজবেন্ড চলে গেলেন রুমে শোবার ঘরে। পরের দিন সকালে রেশমা আবারও চলে আসলো যখন আমার হাজবেন্ড কাজে যাবেন। এসে বললো যে ফারিহা ফারিহা, আমার তোমার হেল্পের প্রয়োজন। আমি বললাম যে কি হয়েছে? বললো যে আমি একটি বিয়েতে যাব, আমার আয়রন করতে গিয়েছিলাম, ড্রেসের ওড়নাটা পুড়ে গিয়েছে। তোমার কি এ কালারের কোনো ওড়না আছে? থাকলে আমাকে একটি দাও। তখন আমারও এমন একটি সেম কালারের একটি ওড়না ছিল আর একটি ড্রেসের, প্রায় ম্যাচিং হয়ে যাচ্ছিল, তাই আমি ওকে দিয়ে দিলাম। আমি যখন দিতে আসলাম তখন দেখলাম যে রেশমা মানে আমার হাজব্যান্ড কে কথা বলতেছেন, বলে হাসাহাসি করতেছেন। তখন আমার হাজব্যান্ড এসে বললেন যে ফারিহা দেখো, রেশমা তো হাতও দেখতে পারে, ও মানুষের ভবিষ্যৎবাণী করে দিতে পারে। তো রেশমা বলছিল যে হ্যাঁ ভাইয়া, আপনার ভাগ্যে অনেক উন্নতি, আপনি অনেক ধনী হবেন, আমি এটা বুঝতে পারতেছি। তখন আমার হাজব্যান্ড বলে আচ্ছা তাই নাকি, তাহলে তো ভালোই হয়। এ পর্যন্ত লাইফে শুধু একটি ফ্ল্যাটই করেছি, আর তো কিছুই করতে পারিনি। যদি আরও ধনী হই তাহলে আরও অনেক বাসা কিনবো। তখন আমি এসে বললাম যে আচ্ছা আমার হাতটা দেখে দাও তো। তখন রেশমা বললো যে হ্যাঁ দেখে দিচ্ছি। বললো যে হ্যাঁ তোমার লাইফে সুখ আছে, কিন্তু তোমার অনেক কষ্ট আসবে সামনের দিকে। আমি বললাম যে আরে যা, এগুলা কি বলতেছো, বাদ দাও। তোমার ভাইয়ার যা হয়েছে তা কিন্তু আমার গুণে হয়েছে। তুমি তো জানো জামাইয়ের সব কিছু হয় কিন্তু বউয়ের ভাগ্য দিয়েই। বলেই আমি হেসে দিয়েছিলাম। তখন রেশমা বললো যে আচ্ছা ভাই, তোমাদের ভাগ্য যাই আছে তাই হবে, আমি এখন যাই, আমার বিয়েতে যেতে হবে বলে ও চলে গেল। ও যাওয়ার পর আমার হাজব্যান্ডও কাজে চলে গিয়েছিলেন, আর আজকে আমার রান্নাও ছিল না। তাই আমি ভাবলাম যে রেশমার বাসায় যাই, ওর খালার সাথে দেখা করে আসি। কোনোদিনও আমার ওনার সাথে দেখা হয়নি। তখন আমি গেলাম রেশমার বাসায় গিয়ে। রেশমা কিন্তু বিয়েতে চলে গিয়েছে। আমি ওর খালার সাথে কথা বলবো। ও খালা বলেন যে আচ্ছা ফারিহা মা, তুমি আমার রেশমার জন্য একটি ছেলে দেখো না কেন, ওকে বিয়ে দেওয়ার জন্য। আমি বললাম তো খালা, আমি তো তেমন বাইরে যাই না, আর এই পাশে মাত্র 2 মাস হয়েছে আমি এসেছি, আমি কাউকে চিনিও না। আম, তখন উনি বললেন যে আচ্ছা তোমার কি মনে হয় উপরের তলায় যে আম, হাসান সাহেব থাকেন, ওনাকে তোমার কেমন মনে হয়? আমি বললাম যে খালা, উনি তো 2 বাচ্চার বাপ আর বিবাহিত। 6 মাস আগে ওনার স্ত্রী মারা গিয়েছেন, ওনার সাথে রেশমার কিভাবে হবে? তখন ওর খালা বলেন যে হ্যাঁ, ওর দ্বিতীয় বিয়েটা তো এরকম ছেলের সাথে হওয়া উচিত, ওকে আর কে বিয়ে করবে? আমি বললাম দ্বিতীয় বিয়ে? তখন উনি বলেন হ্যাঁ, রেশমার এটা দ্বিতীয় বিয়ে হবে, কারণ ও আগের বিয়ে হয়েছে 1 বছর আগেই, ওর হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়েছে। আমি বললাম আমি তো সেটা জানি না। বললো রেশমা তোমাকে বলেনি? আমি বললাম না। বললো হ্যাঁ, 2 বছর, বিয়ের 2 বছর পর ওর হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়েছে। আমি ওর সামনে বিয়ের কথা বলি না, কারণ ও রাগ করে, তাই তোমাকে বললাম মা, আমি অনেক টেনশনের মধ্যে আছি। যদি ওকে বিয়ে দিতে পারতাম, তোমার চোখে যদি কেউ থাকে তাহলে আমাকে বলো। আমি বললাম যে খালা, এরকম কেউ তো নেই, তারপর আমি দেখবো, যদি থাকে তাহলে আমি বলবো। তো আমি বলে বাসায় চলে আসলাম। আমার মনের মধ্যে একটি কেমন যেমন করতে লাগলো যে এত কথা বলে রেশমা কিন্তু নিজের লাইফের এই জিনিসগুলা কি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। তো সন্ধ্যাবেলা রেশমা আসলো আমার বাসায়, এসে বলল যে কেমন আছো, কি করছো? আমি বললাম যে আচ্ছা রেশমা, তোমার লাইফে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার হাজব্যান্ড তোমাকে ডিভোর্স দিয়েছে, আমাকে তুমি বললা না। ও বললো আরে বাদ দাও, এটা কি কোনো বলার কথা? আমি পেছনে ফিরে তাকানোর মানুষ না। পাস্টে কি হয়েছে সেটাতে তুমি জেনে কি করবে? আমি বর্তমানকেই বিশ্বাস করি। আমি বললাম যে তারপরও তোমার বলা উচিত ছিল, আমি তো তোমার সাথে সব কিছু শেয়ার করি। বলো যে আর তেমন কিছু না। আমি বললাম আচ্ছা বলো, তোমার কি এমন হয়েছে? তুমি তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট, তাহলে কি এমন সমস্যা হয়েছিল যে তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে দিল? বলল যে আমার হাজব্যান্ড বিয়ের পর ঠিকই ছিল, তারপর কিছুদিন পর আমি বুঝতে পারলাম যে ও অন্য মেয়েদের পেছনে ঘোরাঘুরি করে, মেয়েদের সাথে ফোনে কথা বলে, আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তো আমি অনেকদিন সহ্য করার পর ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন এমন করতেছো? ও তেমন পাত্তা দিইনি, রাগ করে যে ওর ইচ্ছা ও করবে।
তখন কিছুদিন যাওয়ার পর আমি ওকে বললাম যে আচ্ছা তুমি যদি এমন করো তাহলে আমিও অন্য পুরুষের সাথে সম্পর্ক করব। তখন ও আমাকে অনেক মারধর করে, এমন রাগ করে যে না তুমি এমন করতে পারবা না। তারপর দেখি আমাদের সমস্যাটা শুরু হয়ে থাকে, মনোমালিন্য বেড়ে যায়। তারপর ও আমাকে একদিন ডিভোর্সে দিয়ে দেয়। তো সেই জন্য আমিও তোমাকে আর বললাম না, এগুলো এগুলো বলে কি হবে। তাই বলে রেশমা বলল আচ্ছা যাই বাবা, অন্যদিন আসবো, তুমি এখন তোমার বাচ্চাদের খাওয়াও। বলে ও চলে গেল। আমার মনের মধ্যে অনেক কিছু আসতে লাগলো যে মেয়েটা কি সত্যি বলছে, কারণ ও মেয়েটা কিন্তু দেখতে কিন্তু খারাপ না, অনেক স্মার্ট এবং সুন্দরী মেয়ে। তাই যাই হোক, আমি আমার কাজকর্ম করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমার মাথায় আসলো যে এই মেয়েটা তো আসলে অনেক ফ্রিডম মাইন্ডের মেয়ে, ওর সাথে আসলে প্রতিবেশী হিসাবেই চলাফেরা করা উচিত, বন্ধুত্ব করা যাবে না, কারণ কি থেকে কি বলে। তো ওর হাজব্যান্ডের সাথে যে কথাবার্তা আমার ভালো লাগেনি। যাই হোক, সারাদিন চলে গেল। রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টার সময় দরজায় নক করলো রেশমা। তখন আমার হাজব্যান্ডকে ডেকে দিলাম যে দেখো দরজায় কে নক করছে। খুলে দেখি যে রেশমা কান্না করতেছে। এসে বলল যে ভাইয়া আমার তো খালার শরীর অনেক অসুস্থ, ওনাকে হসপিটালে নিতে হবে। তখন আমার হাজব্যান্ড বলে আচ্ছা তুমি যাও, খালাকে গিয়ে দেখো, আমি গাড়ির চাবিটা নিয়ে আসি। তখন আমিও আমার হাজব্যান্ডের সাথে যেতে চাইলাম, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে আরে না, রাত 2টা বাজে, বাচ্চারা ঘুমিয়ে আছে, তুমি বাসায় থাকো, আমি তোমাকে ফোন করে সব কিছু আপডেট দিব। বলে উনি চলে গেলেন রেশমাকে নিয়ে হসপিটালে। তো সকাল 6টার দিকে আমার হাজব্যান্ড আসলেন। আসার পর আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনতে পেলাম যে রেশমার খালার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার ব্লাড প্রেশার এবং সুগার হাই অনেক আগেই থেকে ছিল, তো এখন নতুন করে উনি হার্ট অ্যাটাক করে ফেললেন। তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথে গেলাম রেশমার খালাকে দেখার জন্য বিকেলবেলা। অনেক খারাপ লাগছিল শুনে। তারপর দেখে আসার পর রেশমা আমাদেরকে অনেক শুকরিয়া আদায় করতেছিল যে ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে হেল্প করার জন্য, আজকে যদি আপনারা না থাকতেন তাহলে আমার কী যে হতো। তো আমরা বললাম যে না ঠিক আছে, আমরা তো প্রতিবেশী, তা বিপদের সময় তো প্রতিবেশীরাই এগিয়ে আসবে। যাই হোক, প্রায় 1 সপ্তাহের পর ওরা সুস্থ হলেন। রেশমা এবং খালা চলে আসলেন বাসায়। তারপর থেকে আমি মাঝে মধ্যে যেতাম, যদিও আমার রেশমার প্রতি এখন আর তেমন টান নেই, কারণ ওকে আমার এখন আর ভালো লাগে না। তারপর ওর খালার জন্য আমি মাঝে মধ্যে যেতাম। তো রেশমার থেকে কিছু এগিয়ে মানে সরিয়ে থাকতাম আমি। তো সেটা ও বুঝতে পারতো। তো ও তেমন আমার সাথেও তেমন কিছু বলতো না। যাই হোক, কিছুদিন যাওয়ার পর ওরা খালা সুস্থ হয়ে গেলেন। তারপর আমি যাওয়া বন্ধ করে দিলাম। এরপর থেকে রেশমা আর আমাদের বাসায় আসে না। এরপরে কিছুদিন পর আমার ননদ আসলেন, এসে বাসায় চা নাস্তা খেলেন। খাওয়ার পর আমরা ননদ ভাই বোন অনেক ফ্রেন্ডলি কথা বলি, অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। তখন আমার ননদ চা খেতে খেতে বললেন যে আচ্ছা তুমি নতুন গহনা বানিয়েছো, আমাকে দেখাও তো। আমি বললাম কোন নতুন গহনা আপু, আমি তো তেমন কিছু বানাইনি। আর বলল কি যে বলো, ভাইয়া তো কয়েকদিন আগেই জুয়েলারি শপ থেকে তোমার জন্য একটি গলার সেট অর্ডার করেছে, আমি সেটার কথা বলেছি। আমি বললাম আপা না আপা, আমাকে তো তেমন কিছু দেয়নি। বললো আরে কি বলতেছো, আমি জুয়েলারি শপে গিয়েছিলাম কিছুদিন আগে আমার চুড়িগুলা পলিশ করার জন্য। তো ওই জুয়েলারি শপের লোকটাই বলছিল যে ভাইয়া একটি গলার সেট অর্ডার দিয়েছে ওনার বউয়ের জন্য। আসলে হয়েছে কি, আপা যে জুয়েলারি শপে যান ওই শপটাতে আমিও যাই। তো ওই শপের লোকরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে চিনে। তো ওই লোকটাই আপুকে বলেছে। তো আমি শুনে তো অবাক হয়ে যাই। আমি বললাম না তো আপা, আমার তো তেমন করে কিছু জানা নেই। তো আপা বললো আচ্ছা তুমি তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করো যে ব্যাপারটা কি। বলে আপা চলে গেলেন। পরের দিন থেকে আমার মাথায় অনেক এই কথাটা ঘুরতেছে যে ওকে জিজ্ঞেস করব, কিন্তু সাহস করে আর জিজ্ঞেস করতে পারিনি। 2 দিন ধরে অনেক মন খারাপ ছিল, নিজের ভিতরে রেখে দেই। এর 2 দিন পর আবার আপা ফোন দিলেন, দিয়ে বললেন যে আরে আজকে তোমার হাজব্যান্ডকে আমি দেখলাম একটি হোটেল রুম থেকে বের হতে একটি মেয়েকে নিয়ে। তুমি কি তা জানো, ওর কি কোনো সম্পর্ক হয়েছে কোনো মেয়ের সাথে? আমি বললাম না আপা, ও তো এমন না, আর আমাকে তো কিছু বলেনি। আপা বলেন যে না এটা সত্যি জেইন, আমি ওকে দেখেছি, তুমি ওকে জিজ্ঞেস করো আর ওর প্রতি একটু খেয়াল রেখো। দিনকাল অনেক খারাপ রে বোন, তুমি অনেক সহজ সরল, তুমি ওকে জিজ্ঞেস করো যে আসলে কি।
এরপর থেকে সারাদিন আমার কিভাবে গিয়েছে আমি জানি না। অনেক খারাপ লাগছিল, কারণ আমাদের বিবাহিত সম্পর্কে 7 বছর হয়ে গেছে। এমন পরিস্থিতি আসেনি কোনো দিনও। সন্ধ্যাবেলা জেন আসলো, আসার পর খাবার দাবার পর রাতে ঘুমানোর বেলা আমি ওকে জিজ্ঞেস করলাম যে আজকে তুমি হোটেলে কার সাথে গিয়েছো? ও বলল যে, অবাক হয়ে গেল, যে বলল যে তোমাকে কে বলেছে? আমি বললাম, কে বলেছে সেটা জরুরি না, আগে তুমি বলো তুমি কাকে নিয়ে গিয়েছিলে এবং কেন গিয়েছিলে। তখন ও বলল যে আচ্ছা, এখন সময় এসে গেছে তোমাকে সত্যটা জানানোর। আমি একটু অবাকই হয়ে গেলাম যে কী সত্য। বলল যে ফারিহা, আমি 2 মাস আগেই পাশের বাসার রেশমাকে বিয়ে করেছি। যখনই বলল আমার হাত থেকে আমার ফোনটা পড়ে গেল আর আমি কান্না করতে লাগলাম। মনে হয়েছিল আমার মাথায় পাহাড় ভেঙে পড়েছে। আমি শকড হয়ে গেলাম। তখন ও আমাকে দৌড়ে বলল যে দেখো রেশমা, আমি তো শুধু বিয়েটাই করেছি, আমাদের পুরুষদের তো বিয়ের 4টির বিয়ের অনুমতি আছে ইসলামে। আমি বললাম যে তুমি কি বলছো? তুমি বিয়ে করেছো লুকিয়ে, তাও আমার পাশের বাসার রেশমাকে, আর তুমি বলছো আমি এভাবে কেন রিয়েক্ট করছি? ও বলে যে দেখো রেশমা, এই বাসা তোমার, সব কিছু তোমার। আমি রেশমাকে কোনোদিনও বাসায় আনবো না, আমি ওকে আলাদা রাখবো। তোমার জায়গা কখনো ওকে দিব না, কিন্তু ওর জায়গা অন্য জায়গায়। তো আমি বললাম যে না, এভাবে হবে না, আমি এভাবে কিভাবে থাকবো? তুমি আমার হকটাকে অন্য মেয়েকে দিয়ে দিয়েছো। বলে আমি অনেক কান্না করতে লাগলাম, করে আমার বাচ্চাদের বুকে জড়িয়ে ঘুম থেকেই আহ, আহ, বললাম যে চলো আমরা চলে যাব, আমরা আর বাসায় থাকবো না। তখন আমার হাজব্যান্ড বলল, রেশমা, সরি ফারিহা, তুমি যাওয়ার আগে একবার চিন্তা করে দেখো যে তুমি বাচ্চাদের নিয়ে কিভাবে থাকবে। আমি কিন্তু রেশমাকে বাসায় আনিনি, আর কোনোদিনও আনবো না। তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে? বলে ও চলে গেল অন্য রুমে। আমি সারা রাত কান্না করলাম, বাচ্চাদের বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম। সকালবেলা আমি যখন ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলাম যে আমি যদি চলেও যাই আমার কি হবে? বাপের বাড়িতে চলে যাব, বাইরের বউরা কতদিন আমাকে সহ্য করতে পারবে? কিছুদিন পরই তো আমাকে খোঁচা দেওয়া শুরু করবে যে জামাইয়ের সংসার করতে পারোনি, জামাই তোমাকে রেখে আরেকটি বিয়ে করে ফেলেছে। এভাবে অবহেলার জীবন আমি কিভাবে কাটাবো? আর আমার বাচ্চাদের থেকে বাপকে আমি কিভাবে সরিয়ে রাখবো? তো এসব চিন্তা করে আমি আর গেলাম না। বললাম আমার হাজব্যান্ডকে তো ওই মেয়েটা নিয়ে নিয়েছে, আর আমি এখন যদি আমার বাচ্চাদের কাছ থেকে ওর বাবাটা নিয়ে নেই তাহলে আমার হাতে কিছু আসবে না, কিন্তু আমার হাজব্যান্ডের হাতে সব কিছু চলে আসবে। ওই রেশমাটাও চলে আসবে এ বাসায় এসে, আমার সাজানো সংসারটাকে ও এনজয় করবে, আর আমি বাইরের বাড়িতে গিয়ে কষ্ট করব। তাই বলে আমি আর গেলাম না। তো এরকম আমার মতো কত মেয়ে এরকম লাইফে ফেস করছে, আপনারাই বলতে পারবেন। এ থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, পুরুষ মানুষের প্রতি কখনো বিশ্বাস করবেন না। যে কোনো সময় ওরা যে কোনো কিছু করতে পারে। আর সব সময় একটি কথা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে স্বামীদেরকে কোনো বন্ধু-বান্ধব, বিশেষ করে মেয়ে বন্ধু এবং প্রতিবেশীদের সাথে মিশতে দেবেন না। এগুলা খেয়াল করে রাখবেন। এই গল্পের দোষটা কার আপনারা বলবেন? রেশমার নাকি ফারিহার নাকি ওর হাজব্যান্ডের? আমার মনে হয় সবারই, কারণ ফারিহাও যদি মেয়েটাকে এত প্রশ্রয় না দিত, আর ওই মেয়েটাও খারাপ মাইন্ডের, ওর টার্গেটই ছিল ওই হাজব্যান্ডকে ফাঁসানোর জন্য, আর ওর হাজব্যান্ডটাও লুবি, ওর চালচলন দেখে ওর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। তো এখানে দোষটা কিন্তু 3 জনেরই। তো এখানে আমার গল্পটি শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে। আমি নতুন শুরু করছি, আমাকে চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে।